যারা ভাববে যে এই এক্সামের একটা রমরমা চলছে, যে হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমার কলকাতা পুলিশ মানে কেপি কনস্টেবলটা হতে পারে, হ্যাঁ, আর সেই জায়গাটাতে তুমি বুঝতে পারছো যে পরীক্ষা এইরকম টাইমটাতে হতে পারে যদি কোনো অনীহা বা অনিষ্ট না হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়েও যদি পড়াশোনা না করো তোমরা, হ্যাঁ, নিজের কাছে তাহলে কি জবাব দেবে তোমরা? অন্যের কাছে জবাব দেওয়ার দরকার, নিজের কাছে কি জবাব দেবে? পরে বলবে যে আমিও যদি পড়াশোনা করতাম আমারও হতো। এতে কি তোমার জীবন বদলাবে? এটা কে শুনবে? হ্যাঁ, দাদা বলছি কারেন্ট অ্যাফেয়ার্স তুলবো না তুমি দুবা বলছো? করো, তোমার তুলতে থাকো, রিভাইজ হয়ে যাবে। আমি তো দেবোই একটা রিভিশন টাইপের, সাজেস্টিভ টাইপের, কিন্তু তোমরাও প্র্যাকটিস করো। যদি তুমি দাও তাহলে আমি বুঝতে তুলবো না, তাহলে ম্যানেজ মানে করবো না। করো, কারেন্ট অ্যাফেয়ার্স করলে জিকে নলেজও বাড়ে, ওই জন্যই করতে বলি। চলো দেখি অঙ্কে কি ছিল ভাই। আচ্ছা, বলছে শ্যাম একটি কাজে 3/5 অংশ 10 দিনে সম্পন্ন করতে পারে। রাখি শ্যামের চেয়ে 1.5 গুণ দক্ষতা সম্পন্ন। ভেরি গুড। 1.5 গুণ দক্ষতা মানে কি বলতো? একজন করবে 2, আর 2-এর 1.5 গুণ আরেকজন করবে কত? 3, তাই তো? তাই তো নাকি? এটা বোঝো তো? যারা বোঝো না দেখে নাও। তার মানে দেখো, রাখি বেশি কাজ করছে, এটা শ্যাম। কিভাবে আসে দেখো, আমি যদি শ্যাম বলি 2 করে, রাখি তার 1.5 গুণ, তাহলে 2-এর 1.5 গুণ কত হবে? 3 হবে। ঠিক আছে, দক্ষতা সম্পন্ন। এবার অঙ্কে দেখো কি বলছে, আমাদের হিসাবে শ্যাম 10 দিনে কতটুকু করবে? আমাদের হিসাবে শ্যাম 10 দিনে, শ্যাম এক এক দিনে 2 করে করে, তাহলে 10 দিনে কত করবে আমাদের হিসাবে? 20 করবে, তাই না, 10 দিনে। আচ্ছা, এই সেই 10 দিনে 20 ইউনিট কাজটায় কত? 3 অংশ, তাই তো? 5-এর ভিতরে 3, তাই 3 মানেই 20, তাহলে 5 মানে হবে মোট কাজ। এটা বুঝতে পারছো তো কি বলতে? এটা বোঝো তো? 5 ভাগের ভিতরে 3 ভাগ কাজ মানেই 20 ইউনিট কাজ। তাহলে 5 অংশ মানে কত? এই হয়ে গেল তোমার মোট কাজের পরিমাণ। এবার এই কাজটায় রাখি একা কত দিনে করবে? তাহলে রাখি একা কত দিনে করে? 3 দিয়ে, সেই 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো ওপরে কত আসছে? 5 20 100 আসছে, আর নিচে 3 দিকে 9 আসছে। অ্যান্সার কত হলো? অপশান একেতে 100/9 দিন। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট। তারপর দেখো সরল করো, এর মতো সোজা কিছু নেই। এগুলো কিন্তু যা করাচ্ছে এসএসসি পিওয়াইকিউ, আর তোমরা জানো এসএসসি থেকে কী পরিমাণে, এসএসসি পিএসসি থেকে কী পরিমাণে ডব্লিউবিপি হায়ার করে কোশ্চেন আর কি। সরল করুন, দেখো সোজা ব্র্যাকেটের কাজ আগে 3 2 6, আর তারপরে ভাগের কাজ 30কে সেই 6 দিয়ে যদি ভাগ করা হয় কত হবে? 5 হবে বাপু। আর এদিকে +2 আছে, 5 আর 2 কত হবে? 7 হবে। অপশন 3 হয়ে যাবে আনসার। আচ্ছা, নেক্সট দেখে নাও। এই সরল অঙ্কটা কাটাকুটি করে নেবে আগে। হ্যাঁ, দেখো 125 দিয়ে একে যদি কাটি কত হবে? 5 হবে। তাহলে 5 এর, তারপরে কত? 225 45 যদি কাটি কত হবে? 5 45 হয়, তাহলে 1-এর 5 এর 1-এর 5, তাহলে এটা 5 5 কেটে গেল, আলটিমেটলি এখানে 1 রইল। ঠিক আছে, প্লাস এখানে দেখো কী রয়েছে, এখানে কিন্তু কিছু নেই, মানে কিন্তু 1 আছে। হ্যাঁ, এবার 64 দিয়ে কাটে দেখো কত আসছে? 4 4 16, 4 আসছে, 4 আসবে, প্লাস 4 আসছে। ভাগ এখানে দেখো কত আসছে? 56 যদি কাটে এখানে কত আসছে দেখো, 24 দিয়ে যাবে, ডাইরেক্ট 24 না পারলেও তুমি কাটতে পারো, অর্ধেক করে 4 14 56 আসছে। কত আসছে দেখো তো, নিচেই মনে হয় ওপরে 7 আসছে। নিচে অপরের 4 নিচে 14। আচ্ছা, দেখো 14, 56 14 আচ্ছা 14 14 100, ঠিক আছে ঠিক আছে, বললে তাই, ঠিক আছে। 4 4 14 56, ওপরে তাহলে কত আসছে? 2, ওটা উল্টে যাবে, আর এখানে 7। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে 2/7, তাহলে আলটিমেটলি দেখো কি আসছে, তাহলে 1 + 4 × 7/2 কাটলে কত হচ্ছে? 2 আসছে। 1 +
7 2 14, অ্যান্সার কত হবে তাহলে? 15। যারা 14 অ্যান্সার 15 করবে কিন্তু ভুল হয়ে যাবে, অ্যান্সার হবে 15। নেক্সট, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 21 হলে, দেখো ধারাবাহিক বিজোড় সংখ্যা 5টি মানে মিডিল মানটা হবে গড় মান, ঠিক আছে? মিডিল মানটাই গড়, আর এ পাশে দুটো থাকবে আর এ পাশে দুটো থাকবে, টোটাল 5টা হয়ে যাচ্ছে। মিডিল মানটা যেহেতু গড় হয় আমি বলেছি। তাহলে দেখো 21-এর পরে বিজোড় সংখ্যা কত? 23, তারপরে বিজোড় সংখ্যা কত? 25। আমার বৃহত্তমটা চেয়েছে, তাহলে এইটাই অ্যান্সার। যদি ক্ষুদ্রতম চাইতো 21-এর আগে কত? 19, 19-এর আগে কত? 17 হতো, ঠিক আছে? যেহেতু বৃহত্তমটা চেয়েছে, ব্যাস, তাহলে অ্যান্সার 25, অপশন 4। ছোট্ট ছোট্ট অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, একটি ঘনকাকার ঘর স্থাপন করা হয় এমন দীর্ঘতম দণ্ড। আচ্ছা, দীর্ঘতম দণ্ড মানে কি বলতো? ঘনকটির কি? কর্ণ। কর্ণ। আর কর্ণের সূত্র কি? কর্ণ কর্ণের সূত্র কি? √3 ইন্টু বাহু। তাহলে এখানে √3 ইন্টু বাহু এর ভ্যালু কত দেওয়া আছে? 8 √3। তাহলে √3 কেটে গেল, তাহলে এর ভ্যালু মানে বাহুর ভ্যালু কত? বাহু সমান সমান 8। এবার অ্যান্সার কে চেয়েছি? ঘনকাকারটি আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? বাহুয়ের কিউব বা এ কিউব। তাহলে এ কিউব, তাহলে এর ভ্যালু কত? 8। তাহলে 8-এর কিউব মানে কত হয়ে যাবে? 512। পরিমিতি অঙ্ক এইভাবেই কিন্তু পরীক্ষায় আসে। তোমাকে সূত্র জানতে হবে, পরিমিতির অঙ্কের ক্ষেত্রে তোমাকে সূত্র জানতে হবে। নেক্সট, টম এবং জেরি একসাথে 9 দিনে একটি বাড়ি রং করতে পারে। যদি শুধু টম একা 15 দিনে ওই বাড়িটি রং করতে পারে, তাহলে জেরি ওই বাড়ি রং করতে কদিন? একদম সিম্পল, আমরা এলসিএম মেথড করব। টম এবং জেরি বোধ যখন করছে তখন কত ইউনিট করছে? 9 দিনে করছে। আর যখন টম একা করছে তখন কি 15 দিন লাগিয়ে দিচ্ছে। ভেরি গুড। এইবার এদের এলসিএমটা হয়ে যাবে কি? যে কাজের মোট পরিমাণ। এদের এলসিএম কত? 45। লসাগু 45, 5 9 45, 3 15 45। এবার দেখো, টম আর জেরি মেলে 5 ইউনিট করে, হ্যাঁ, আর সেখানে টম একাই 3 ইউনিট করে। তাহলে 5-এর ভিতরে 3 যদি টম করে ফেলে, তাহলে জেরির জন্য কত ইউনিট বরাদ্দ আছে? জেরি তাহলে পার ডে 2 ইউনিট করে। অ্যান্সার কি চাইছে? যে জেরি মোট কাজটা কতদিন লাগাবে। তাহলে এই মোট কাজ 45, যেটা এলসিএম হয় ওটাই মোট কাজ বললাম। আর সেটাকে একদিনের জেরির কাজ দিয়ে ভাগ করলে জেরি টোটাল কতদিন লাগাবে পেয়ে যাবে অ্যান্সার। তাহলে 22.5 অ্যান্সার, বা এখানে 45/2 দেওয়া আছে, অপশন 1-এতে আছে। নেক্সট, বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবো। এই অঙ্কটা আমরা কি করব? ডেভিয়েশন প্রসেস টাইপের করব, ইজি হয়ে যাবে। দেখো, একটি কোম্পানি 8 জন কর্মচারী আছে, তাহলে ভেরি গুড, 8 জন কর্মচারী 6,000 করে মোট সবার গড় আছে। 4 জন কর্মচারী গড় বেতন 5,000। দেখো, 4 জন কর্মচারী 5,500, তাহলে অ্যাকচুয়াল সবার গড়ের থেকে কত কম? 500 কম। তাহলে 4 জনের যদি 500 করে কম হয়, তাহলে মোট কত কম? 2000। মোট 2000 কম। তাহলে মেন গড়ের থেকে মোট 2000 কম আছে মোট। আবার এদিকে বলছে 2 জন কর্মচারী গড় 7,000। তাহলে 7,000 মানে মেন গড়ের থেকে কত বেশি? 1000 করে বেশি। গড় 1000 বেশি, তাহলে 2 জনের কত বেশি হবে? প্লাস 2000। তাহলে বেশি মানে প্লাস 2000। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, এই দিকের -2000, এইদিকে +2000 কি হয়ে যাবে? আলটিমেটলি কি হয়ে যাবে? 4000। কিছুই থাক, 4000। 4000 কেটে যাবে দাদা। -2000 আর +2000 4000 হয়। তাহলে কি দেখা যাচ্ছে কি, এদের এখানে কোনো অবশিষ্ট থাকছে না। তার মানে কোম্পানির গড় বেতন বজায় রাখার জন্য 2 জন কর্মচারী গড় বেতন কত থাকতে হবে? সেই 6,000ই রাখতে হবে। কারণ এই দিকে কমেছে কিন্তু এই দিকে সেই 2000 আবার বেড়েছে, তাহলে এরা তো অলরেডি ব্যালেন্স তৈরি করে ফেলেছে। তাহলে এর আর কোনো বাড়তি বা কমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই 6,000ই অ্যান্সার, অপশন নম্বর 2। এভাবে করবে, টাইম কম লাগবে, মুখে মুখে করা যাবে, না হলে কিন্তু এটা ভাই টাইম লেগে যাবে। কীভাবে করতে হবে? 8 × 6,000 করতে হবে, মানে 6টা 48,000। আবার এদিকে 4 গুণ এটা করতে হবে 55, 4 গুণ 55 করতে 55,000 করতে হবে। কত আছে? 4 গুণ 55,000 করতে হবে। প্রসেস দেখাচ্ছি, এটা আসবে যেটা। আবার 2 গুণ 7,000 করতে হবে, মানে 14,000 যেটা আসবে। তাহলে এই যে 4 গুণ 55,000-এর টোটাল, আর এই যে 2 গুণ 7,000-এর টোটাল যোগ করে এই যে মোট টোটাল আসবে, এর থেকে বিয়োগ করতে হবে।
বিয়োগ করে যেটা আসবে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই 6000 আসবে। কিন্তু আমি ডেভিয়েশন প্রসেস বললাম। দেখেছো ভাই, এটাই খারাপ, যখন হয়ে গেল তখন বললে না কারণ যা বুঝতে পাইনি। না তুমি পরে আসলে, এখন আসলে তুমি তুমি কি এখন যুক্ত হলে? আমি যে বললে আর একবার করো। না না যুক্ত ছিলাম আগেই তো, ওটা আমি ওই দেখো পুরো তাহলে দেখো প্রসেসটা করি তো। আটজন ব্যক্তির গড় কত বলছে 6K। আর 4 জনের গড় কত বলছে, তার মধ্যে 8 জন মানে কি সবার গড়, এটা টোটাল গড় সবার। আর 4 জনের দেখো কত বলছে 5500, তাহলে কত করে কম আছে এক একজনের? কথা বলো, যে বুঝতে পারবে না কথা বলতে হবে, তবে তো শিখতে পারবে। 500। তাহলে কি 500 করে হলে 4 জনের গড়ে 500, 4 জনের তাহলে কত হলো, অ্যাকচুয়াল গড় থেকে 2K কম মানে 2000, আমি কে হিসাবে লিখছি, ঠিক আছে। আর এখানে 2 জন কর্মচারী গড় বেতন 7000, তাহলে অ্যাকচুয়াল গড়ের থেকে কত বেশি, 2 জনের, এই 2 জনের 2000। তাহলে গড়ে 1000 বেশি, এদিকে গড়ে 1000 বেশি, তাহলে মোট কত বেশি, 2K। এখানে কি ছিল, -2K কম আর এখানে +2K বেশি। তাহলে দেখো গড়ের ক্ষেত্রে তো সবার মান সমান হয়। তাহলে দেখো এর যে 2K মাইনাস হয়েছে, সে তো অলরেডি এখানে +2K কি করে দিল, ভরাট করে দিল। কি করে দিল, ভরাট করে দিল। তাহলে তো সে সমান হয়ে গেল। তার মানে এই যে বাকি দুজন আছে সেগুলো তো সেই 6Kই পড়ে থাকবে, তাহলে এর তো আর বেশি কম হবে না অপশন। এবার এখানে যদি বেশি কম হতো, যদি এখানে যদি মনে করো এখানে যদি প্লাস থাকতো, এখানে যদি দেখতাম যে যা গড়মান দেওয়া আছে তার থেকে কোনোটার মান বেশি হয়ে যাচ্ছে, এদের বিয়োগফল করেও বেশি হয়ে যায়, তখন কি করতে হবে, গড়ের থেকে সেই বেশিটুকু বাদ দিলে অ্যান্সার চলে আসবে। আর যদি কম হয়ে যায় তখন কমটা প্লাস করতে হবে, কারণ কমটা তো ভরাট করতে হবে না, তাহলে এদের মানটা বাড়তে হতো। তাহলে এখানে ভরাটের জায়গা নেই বলে যা গড় আছে সেই গড়ই হবে। একটি শর্টের মুদ্রিত মূল্য এটির ক্রয় মূল্যের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে সিপি এমআরপি, তাহলে কি সিপি যদি 100 হয়, মুদ্রিত মূল্য মানে এমআরপি বলছে তার দ্বিগুণ মানে 200। এবার বলছে 20% লাভে বিক্রি। আচ্ছা 20% লাভে বিক্রি মানে কত টাকায় বিক্রি করবে, 100-তে 120 টাকায় বিক্রি। তাহলে বলছে কত শতাংশ ছাড় কিসের উপর হয়, মুদ্রিত মূল্য এমআরপির উপরে। তাহলে 200-র উপরে কত টাকা ছাড় হলো, 120 টাকায় তুমি বিক্রি করছো, তাই 200 টাকার উপরে 80 টাকা ছাড় হলো। শতকরাই কত শতাংশ চেয়েছে, 40%, অপশন নম্বর 1-এ। নেক্সট, এই অঙ্কটা কে পেরেছিল আর কে পারোনি, খুব সুন্দর অঙ্ক, এটা ভালো করে বুঝতে হবে তবে পারা যাবে। নীল, হ্যাঁ 25% এসছে সবার। ফ্রাকশন করলে তাড়াতাড়ি হবে, তাই না। দেখো ভালো করে বুঝবে, 15,000 টাকা দরে বিক্রি করেছেন দুটোই, কত হাজার টাকা দরে বিক্রি করেছে, 15,000 টাকা দেয়, এটা একটু মাথায় রাখো। তাহলে 25% লাভ, 25% ফ্রাকশন ভ্যালু কত, 1/4 মানে 5 টাকায় 4 টাকা জিনিসটা। তাহলে প্রথমটার আমি ক্রয় মূল্য বের করার চেষ্টা করছি, তাহলে 5 মানে এখানে 15,000, তাহলে কত গুণ বেশি, 3 গুণ। এখানেও কি 3-4 12, 3 গুণ বেশি মানে 3000 গুণ বাড়াও। তাহলে প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা। প্রথমটার ক্রয় মূল্য কি, 12,000 টাকা, ঠিক আছে। এবার এই যে মোট ক্ষতির পরিমাণ 2,000 টাকা, তার মানে কি বলতো, মোটের উপরে কিন্তু দুটো দ্রব্যের উপরে কিন্তু ক্ষতি। হ্যাঁ 3,000 আর 2,000, 5,000, 5,000 এভাবে করবা, 3,000 2,000 5,000 করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। 3,000 আর 2,000 বলবে, এইভাবে নয়, মোটের উপরে ক্ষতি। তাহলে এর যে এই যে 2,000 টাকা কিন্তু বাদ চলে যাচ্ছে। এবারে চলে আসো কীভাবে করবে, দেখো ভাই ক্লিয়ার করে দিচ্ছি। এইবার তাহলে এইখানে ভাবো 15,000 টাকায় বিক্রি করে যদি অন্য ঘড়িতে তার X% ক্ষতি হয়, যদি তার মোট ক্ষতির পরিমাণ 2,000 হয়, তাহলে মোট ক্ষতির পরিমাণ যদি 2,000 হয়ে থাকে ভাই,
ভালো করে বুঝবে, এইখানটাই বোঝার বিষয়। তাহলে এখানে তো টোটাল বিক্রি করেছো কত, 30,000 টাকা। 30,000 টাকা প্লাস এইখানে যে মোটের উপর 2,000 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য মোট মোট ক্রয় মূল্য কত হবে, মোট ক্রয় মূল্য কত হবে? হ্যাঁ, মোট ক্রয় মূল্য কিন্তু 32,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 32,000 টাকার উপরে তোমার কি এত টাকা ক্ষতি, তাই তো বলছে। তাহলে মোট ক্রয় মূল্য 32,000, কিন্তু একটা জিনিস ভাববে যে এখানে মোট মোট ক্রয় মূল্য 32,000 উপরে চাইনি, এখানে অ্যান্সারটা কি চেয়েছে, এবং অন্য ঘড়িতে X% যদি ক্ষতি হয় তাহলে এখানে কার ওপরে বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি এই 12,000টা বাদ দিয়ে দিই, পড়ে থাকবে তার, এখানে পড়ে থাকে কত, 20,000। এই 20,000 টাকার ওপরেই কিন্তু এই X%টা ক্ষতি, এই 20,000-এর ওপরেই তোমার ক্ষতি, যেটা এখানে 2,000 বলছে। এই 20,000 ওপরে 2,000টা বের করলেই আনসার চলে আসবে। তাহলে শতকরাই কত? দাদা একবার একটু দাদা আর একবার বোধহয় কিছু কাটাকুটি কি ভুল করলাম নাকি? দাদা 20,000 টাকায় 20,000 আর 15,000 টাকায় বেচেছে, আর 20,000 টাকায় কিনেছে, তাহলে 5,000 টাকা হবে। মিস্টেক হলো নাকি? 20,000 টাকায় 5,000 টাকা 20,000 টাকায় কিনেছে আর 15,000 টাকায় বেচেছে, তো 5,000 টাকা লস হচ্ছে তো। 5,000 টাকা লস হচ্ছে। হ্যাঁ দাদা 5,000 টাকা লস। 5,000 মূল্যটা সমান। ওরা তো বলেছে দুটো জিনিসই 15,000 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, তাহলে কত অ্যান্সার আসছে? আর তোমার 25% হবে দাদা। 25% হবে। তাহলে কিসের ওপরে করছে সেটা? 20,000 এ 5,000 টাকা করতে হচ্ছে। হ্যাঁ, 20,000 এ 5,000 টাকায়। তাহলে 20,000-এ 5,000 টাকা 25% আসছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কত করলাম, আমি 2,000 ধরলাম, হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে ভুল ধরেছি আমি, যেহেতু মোটের ওপরে ভাই আমি ভুল ধরেছি। তাহলে তাহলে কত হচ্ছে দেখো, 200 আউট করলাম, 200 আউট। হ্যাঁ তাই তো, এটাই তো অ্যান্সার। আমি কি ধরলাম তাহলে, আমি কি 2,000 ধরলে হবে না তো, কারণ এদিকে 3,000 আর এদিকে 2,000, কত হচ্ছে তাহলে? 5,000। তোমাদের আরো সোজা করে দিই ভাই অঙ্কটা, হ্যাঁ আরো সোজা করে দিই নাকি, আরো সোজা করে দিই, চলে আসো। হ্যাঁ মোহিত কি বলছো ভাই? অন্যগুলো বাদ দিলে হয়ে যাবে। দেখো এবার তোমাদের সোজা করে দিই ভাই, এইটুকু তো বুঝে গেলে যে প্রথমটায় কটা, Allegation করে করা যাবে। প্রথমটাই অ্যালিগেশন করে এখানে মোটের উপরে ক্ষতি, যেহেতু ক্রয় মূল্য তো তুমি জানো না, জানো কি, তাহলে ক্রয় মূল্য তোমাকে বের করে নিতে হবে কিন্তু আলাদা করে, বুঝেছো? ক্রয় মূল্য তো তুমি এখানে জানো না। হ্যাঁ তুমি এখানে ক্রয় মূল্য বের করতে পারো, কি হবে, যে 3200 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাই তো তোমার হিসাবে, তাহলে 3200 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে তোমাকে টাইম সাপেক্ষ হয়ে যাবে, ওটা দরকার নেই, ভুলিয়ে ফেললে ভাই, করা যাবে না তা না। এখানে যদি মোট ক্রয় মূল্য দেওয়া থাকতো, তাহলে দেখো এখন সোজা করে যেটা ভাবাচ্ছি, প্রথম দ্রব্যটাই এটুকুতে বুঝলে 25% যদি হয়, লাভ হয়, তাহলে ক টাকা হলো, 3,000 টাকা। ক টাকা? 3,000 টাকা লাভ কিন্তু, ঠিক আছে। আর যখন দেখা যাচ্ছে মোটের উপরে ক্ষতি 2,000 টাকা, তাহলে একটা জিনিস ভাবো, তাহলে এই যে কতটা ক্ষতি হলে তোমার -2,000 আসবে, তাহলে এই প্লাস 2,000 আর এই 2,000, দেখো এই 3,000 তো ক্ষতির ক্ষেত্রে সমতা আনার জন্য এই 3,000 ক্ষতি হলো, তারপরে গিয়েও এই 2,000 টাকা ক্ষতি হয়েছে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি ওই যে 20,000 টাকা, মানে 12,000 টাকা বাদ দেওয়ার পরে ওই যে 20,000 টাকার উপরে টোটাল ক্ষতি দাঁড়ালো তখন 5,000 টাকা, বোঝা গেল? 100-এ কত, এইটা হচ্ছে বিষয়। তাহলে 25% অ্যান্সার। নেক্সট আর একটা ফ্র্যাকশন দিয়ে ভাবলে কি হবে, জটিল চলে আসবে। তো যেটা দেখালাম ওটাই করো ভাই, সোজা আছে, বেশি যে আহামরি কঠিন তাও না। আর তারপর দেখো, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য 2,500 এবং বিক্রয় মূল্য 2,000 হয়, তাহলে সারের শতকরা, এটা তো সোজা আছে। তো 2,500 টাকার জিনিস তুমি 2,000 টাকায় বিক্রি করছো না, ক টাকা ছাড় দিচ্ছ?
500 টাকা 100-এ কত? তো এর মধ্যে সোজা অঙ্ক হয় না। তো 25 দিয়ে 50, 20% অ্যান্সার অপশন নাম্বার 1। এটা দেখো, এটাও সেম টাইপের, কিনে এত দামে বিক্রি করে যে ক্ষতির পরিমাণ, তাহলে 8,500 টাকায় কিনেছো, 500 টাকা ক্ষতি, সরি 500 টাকা ক্ষতি হয়েছে, 100-এ কত? তো এই দুটো কাটলাম, 5.88। তাহলে এটা কাটলে কত আসছে? 5 দিয়ে কাটলে 5 17 85 17, 100/17 তাহলে 5 17 85, এইটা অপশন নেই, অপশন 4। নেক্সট, একটি সংখ্যাকে 28% বৃদ্ধি করা হলে, দেখো ফ্র্যাকশনের কাজ দেখো, 28% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 7/25, এর বৃদ্ধি হয়েছে, তার মানে যে সংখ্যাটা 25 সেটাকে 7 বৃদ্ধি করেছি, মানে কত হয়েছে? 32। তো এই বৃদ্ধির ফলে আমরা যেটাকে 32 বলছি, অঙ্কে সেটাকে কত বলছে? 320। কত গুণ বেশি? 10 গুণ। তাহলে মেন সংখ্যাটাও 10 গুণ করলে চলে আসবে। 250। কত ইজি! ফ্র্যাকশনের কাজ দেখেছো কি পরিমাণ? 28% মানে কিন্তু 7/25। কী করে করলাম? 28/পার্সেন্টেজ ভ্যালু 100 করে দেখো চলে আসবে। এই জন্য বলি একটু ফ্র্যাকশন ভ্যালু যারা জানো না, ফ্র্যাকশনগুলো শেখো, অঙ্ক খুব ইজি হবে। 17,000 বার্ষিক 22% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য ধার দেওয়া হয়। যদি সুদের চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী করা হয় তাহলে আরও করা কিছুই না, অর্ধেক করবো। এবার দেখো, অর্ধবার্ষিক মানে দুবার দেবো, 1 বছরে 22% অর্ধেক করলে 11% করে দেবো। আর 17,000 11% মানে কত হবে? 1870 হবে। ঠিক আছে, 1870 দুটো শূন্য আউট করে দিয়ে 11 গুণ করে দাও, 1870। তাহলে এখানেও 1870। এবার দেখো, প্রথম বছরে তো 0 সুদেরও সুদ, তারপরের বছর শুরু হবে, এরও আবার 11%। এর 11% মানে কত হয়? এর 11% দেখো, তোমাদের গুণ করা শিখিয়ে দিয়ে আসবে। দেখো যারা দেখো 11%, তো পার্সেন্টেজ 0 কেটে দাও, একটা 0 কেটে দিলাম, 11 দিয়ে গুণ করা শেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, 11 দিয়ে যে কোনো সঙ্গে গুণ করে দেখো, নিচেই শূন্য আসবে না, একটার আগে দশমিক দেবো, আগে গুণ করে দেখো কী করতে হয়। তো তোমাদের শিখিয়েছি, দেখো সেটা তো 7 হাতে 7 বসে যাবে, ঠিক আছে ভাই, একটা অপশানেই আছে, হ্যাঁ, আর দেখার দরকারও হয় না, যাই হোক তবুও দেখাচ্ছি। 7 আছে, এবার আগেরগুলো দেখো, এইখানে যে প্রত্যেকবারই 1 থাকবে তা না, কখনো কখনো যোগ হয়ে বেড়ে যায়, যোগ করতে করতে আসো। 8 দেখো, 8 7 কত হবে? 15, 15 5, হাতে রইল আমার 1। আবার দেখো 8 আর 1 9, হাতে রইল কত আমার? 1। তাহলে 9 আর 1 10 হয়ে যাবে। আবার হাতে 1 আছে, সেই 1-এর সঙ্গে আবার যোগ করে দাও সেটা, এখানে যেটা থাকো তার সঙ্গে যোগ করে দাও, কত হয়? 1 আর 1 2, হাতে 1 ছিল যেহেতু, আর নিচেই 10 আছে মানে একটার আগে দশমিক। এরা কিন্তু 11 দিয়ে গুণ করা খুবই সোজা, 205.7, আর এটাই হবে অতিরিক্ত সুদ। নেক্সট, এটা তো ভাই অঙ্কের মতো আর কিছু না, 60 মিটার দৈর্ঘ্য 5 মিটার করে খণ্ড করলে কখণ্ড হবে? 12 খণ্ড। এটাও কিন্তু আবার এসএসসির PIQ ভাই। তারপরে দেখো, যদি রমন তার স্বাভাবিক গতিবেগের 30% কম গতি হবে, এটা কম গতিতে যাত্রা করেন, তবে তিনি 15 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছে। তাহলে আমরা গতিবেগের রেশিও প্রথমে বের করবো। তাহলে 100% যদি হয়, পরে হচ্ছে 30% কম মানে 70%। আচ্ছা, একটা করে শূন্য আউট করে দিই, রেশিও করলে 10:7 হয়ে গেল। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিওর উল্টো কী হবে? টাইমের রেশিও। আমরা দেখতে পাচ্ছি যে কি আগে 7 মিনিটে যেত, এখন সে 10 মিনিট, দেরি করছে ক মিনিট? 3 মিনিট দেরি করছে। আর সেই 3 মিনিট মানে কত বলেছে? 15 মিনিট। বেশ, তাহলে স্বাভাবিক সময় চেয়েছে, তাহলে স্বাভাবিক সময় মানে 7, তাহলে এর তো যদি 5 গুণ হয়, তাহলে 7-এর 5 গুণ করলে স্বাভাবিক সময়টা পেয়ে যাব, তাহলে 5 টাকা 35। অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1-এতে 35 মিনিট। একদম সোজা হবে, অঙ্ক করব উইথ কনসেপ্ট দিয়ে, ট্রিক উইথ কনসেপ্ট থাকবে, অঙ্ক ইজি হবে, মুখস্থ করা লাগবে না, নাম্বার ভালো পাবে, টাইম সাপেক্ষ, মানে টাইম বেশি লাগবে না। আচ্ছা, একটি নির্দিষ্ট অর্থরাশির উপর বার্ষিক 12% হারে, আচ্ছা এটা তোমরা দুইভাবে করতে পারো। আচ্ছা, 3/2 মানে কত বছর? 1.5 বছর। ঠিক আছে, দেখো সুদের হার তো সেম, আর এখানে 7/2 মানে কত বছর? 3.5 বছর। তাহলে এই যে ডিফারেন্স কত বছরে? 2 বছরের ডিফারেন্স, 2 ইয়ারের ডিফারেন্স, তাই তো, এইটাই তো অ্যান্সার, এটাই অ্যান্সার। যেই দেখো এখন সব কিছু যখন সেম আছে, সরল সুদের পার্থক্য কেন? কারণ এই
দেখো সুদের হার যেহেতু সেম, জাস্ট কি এই যে সময়ের পার্থক্যের জন্যই তো সুদের পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ পাবে, এক্সট্রা কত পার্সেন্ট সুদ হবে, পার্থক্য কত হবে? 2 বছরে 12 দুগুণ 24% পার্থক্য হবে। এই 24% মানেই বলছে 1920। তাহলে 100% মানে কত? আসলে চলে আসবে একদম ইজিলি। তাহলে 24 দিয়ে কাটলে কত হয় জানো? 8 দিয়ে দেয়, দেখো 8 24 192, আর শূন্য আছে, তাহলে 80 এদিকে আর এদিকে দুটো শূন্য, তার মানে 8000 অ্যান্সার অপশন নাম্বার 3-এতে আছে। নেক্সট, যদি এটা খুবই সোজা, কিছু করবো না। দেখো আমি যদি ওয়াইকে এই পাশে নিয়ে আসি, তার মানে কি লিখতে পারি? এটা সমান সমান 3/8, তার মানেই কি 3:8 একটা। আবার এটাও যদি লিখেই হবে, জেডটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, কি ও পাশে গুণ আকারে ভাগ আকারে দিকে, এটা কী হয়ে যাবে? 3/4 হয়ে যাবে, তার মানে 3:4 হয়ে যাবে। ব্যাস দ ফর্মুলা করে দেবো, 3 3 9, 3 8 24, 4 8 32। কত সোজা, অ্যান্সার হবে অপশন 1। নেক্সট, বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এখানে ভাগ গুণ কাজের আগে করে নেবো। দেখো এখানে ভাগের কাজটা করলে কত হচ্ছে? ভাগের কাজটা করলে এখানে 2 আসছে। আচ্ছা, এখানে 2 আসবে, আর সেই 2 ইন্টু 7 করলে 14 আসবে নিচে। এটাও ক্যালকুলেশন 14, আর এখানে 3 4 12, আর এদিকে 4 5 100। তাহলে আলটিমেটলি কি আসলো? 100 মাইনাস 14 প্লাস 12। তাহলে এদিকে ক্যালকুলেশন করলে 100 মাইনাস 2, 100 মাইনাস 2, মাইনাস 14 থেকে প্লাস 12 বাদ দিলে কত হবে? -2 হবে। তাহলে এখানে 98, 98 অপশন নাম্বার 1-এতে আছে। বুঝতে অসুবিধা হলেই জিজ্ঞাসা করবা। নেক্সট, 19 দেখো, যদি P/Q সমান 6:5 হয়, তাহলে এত সমান সমান কত? তাহলে এইটা হচ্ছে P এর ভ্যালু, এটা হচ্ছে Q এর ভ্যালু, সিম্পল। 6P মানে 6 6, দেখো P এর ভ্যালু কত? 6, তাহলে 6 6, আজ এখানে মাইনাস, এটা হ্যাঁ এখানে 6 6 36 প্লাস 5Q, তাহলে এখানে 5 5 25 অনুপাত, এটা মাইনাস আছে। 6P মানে 36 আর 5Q মানে 25, তাহলে আলটিমেটলি 36 আর 25 কত হবে? 61 হয়ে যাবে। ইস্টু এখানে বিয়োগ করলে 11 হবে, তাহলে 61:11 অ্যান্সার অপশন নাম্বার 1-এতে আছে। এগুলো খুব সোজা, কিন্তু পরীক্ষা আসবে, এগুলোই তোমাদের টাইমটাকে বাঁচাতে হবে। আচ্ছা, অনিল তার আয়ের 30% একটি স্কুলে দান করেন এবং অবশিষ্টে 70% ব্যাংকে জমা করেন। যদি তার কাছে এখন এত টাকা থাকে, তাহলে তহবিলের আয় কত? তুমি এক্স ধরেও করতে পারো, এক্স না ধরেও ডাইরেক্টলি কেন হয় সেটা আগের দিন দেখিয়েছি, যা ক্লাস করেছো একবারে করা যায়। এক্স করলে একটা লাইন বেশি করতে হয়, আর না করলেও হয় একটা লাইন বেশি, আমরা উপরেই করে দিই। যেহেতু ধরে নিলাম কি এক্স হচ্ছে অনিলের মোট আয়, তার উপরে অনিল তার আয়ের 30% একটি স্কুলে দান করলো। আচ্ছা, তাহলে 30% যদি স্কুলে দান করে, তাহলে আর অবশিষ্ট কত আছে? কারণ অবশিষ্ট 70% বলেছে, তাহলে 70% আছে, 70% লিখবো। এই যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশের আবার কি বলছে? 70% জমা রেখেছে। যদি তার কাছে এখন এইটা, এই 70% জমা আছে মানে আর অবশিষ্ট কত আছে? 30%, আর সেটাই বলছে এইটা, আর সেটা সমান সমান নাকি 39765, এইটা। তাহলে কাটাকুটি করা যাক। দেখো 0 0 আউট করে দিলাম, 0 0 আউট করে দিলাম, ভেরি গুড। 3 দিয়ে কাটার চেষ্টা করব। 3 3 9, 3 2 6, 1 রইল বাকি, 3 5 15, 1 রইল বাকি, 3 5 15। ঠিক আছে, আবার 7 দিয়ে কাটবো। দেখো 4 7 28 রইল বাকি, 4 45, 6 7 42, 3 তাহলে 5 7 35। তাহলে এখানে দুটো শূন্য আছে, কোনাকুনি কী হয়ে যায়? গুণ হয়ে যাবে। 4 6 5, আর এই দুটো শূন্য গুণ করে দিলাম। তাহলে অ্যান্সার হলো 46,500 টাকা, অপশন নাম্বার 3-এতে আছে। দেখেছো, তোমরা এক লাইনেও করতে পারো। এবার এটাকেই আমরা কি করি, যেহেতু উল্টো দিকে যাবো, তাই রিভাইজ করতে গেছে, ব্যাপার একই, কিন্তু একই ব্যাপার। এক্সরে করলেও এক লাইনে তোমাদের শেখাই, এটা করলেও এক লাইনে। 70% উল্টো দিকে লিখবো, তাহলে কত লিখবো? এখানে 30 লিখবো। তারপরটা 30% অবশিষ্ট কত আছে? 70% উল্টো লিখবো, যেটা আমরা করে থাকি। সেই একই বিষয়, 0 0 কাটবে, 2 0 আউট। 3 দিয়ে কাটলে আসবে 3 3 9, আর রইল বাকি সব 3 2 6, রইল বাকি 5 55, আর এদিকে যদি আমরা 7 দিয়ে আবার কাটি, আসছে 4 6 5, তারপর এই দুটো জিরো আছে, মানে দুটো জিরো অ্যান্সার। এই ছিল তোমাদের অঙ্ক। দেখো এই অঙ্কগুলোই না অনেকে করতে, দেখো 20টা অঙ্ক তোমরা বলে দাও তুমি এত স্পিডে করিয়ে দিলে,
কিন্তু আমি বলবো তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে এই অঙ্কগুলো না অনেকটা ইজি লাগলো তোমাদের, ঠিক আছে? কিন্তু এই ইজি অঙ্কটাই তোমাদের প্র্যাকটিস না করলে কঠিন হয়ে দাঁড়াবে। তো হার্ডওয়ার্ক এখানে দিতে হবে। হ্যাঁ, কনসেপ্ট দিয়ে দেখো এক্স ধরে আমি করতে পারতাম অঙ্ক, কোনো অঙ্কই দেখো এক্স থাকা সত্ত্বেও এক্স ধরে করি না, কারণ এক্স ধরে অঙ্ক করা মানে টাইম সাপেক্ষ হয়ে যাবে। কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করি। আমি তোমাদের সূত্র মুখস্থ রাখতে বলি না। কোন সূত্রগুলো মুখস্থ রাখতে বলি? যেমন ঘনকের কর্ণের সূত্র, সূত্র কি? √3a। ঘনকের আয়তনের সূত্র, তাহলে এই পরিমিতির সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। কিছু ত্রিকোণমিতির মান মুখস্থ রাখতে হবে, কিছু বীজগাণিতিক মান মুখস্থ রাখতে হবে, আর কিছু কিছু কতিপয় অঙ্ক থাকে যেগুলো করতে গেলে আমাদের টাইমটা বেশি লেগে যায়, সেইগুলোতে আমাদের করতে হবে। আর কিছু কিছু টার্মস আমাদের মাথায় রাখতে হবে, সেইগুলো যদি করা যায়, প্র্যাকটিস করলে তোমার মুখস্থ করার দরকার হয় না, তোমার মনে কলমের আগায় গেঁথে যাবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই হবে। তোমরা প্র্যাকটিস করবা না ভাই, হবে না। ঠিক আছে, যারা ইউটিউবে দেখো ভাই, রেকর্ডেড ক্লাস দেখছো, পেইড ক্লাস দেখো ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এই যে পার ডে কাজগুলো দিচ্ছি তোমরা ওএমআর গ্রুপে দিচ্ছ না, এর বেনিফিট কি? ওএমআর গ্রুপে দেওয়া, যেদিন পরীক্ষার হলে কোশ্চেনের অ্যান্সার পারবে না সেদিন বুঝবে, আর যারা অ্যান্সার পারবে তারা বুঝবে যে কেন দাদা বলতো বারে বারে যে যে ওএমআর গ্রুপে দাও, ক্লাস করো, পার ডের কাজ পার ডে, জের রেখো না। দাদা আমাদের মাঝে মধ্যে উল্টো পাল্টা বলতো পড়াশোনা করতাম না বলে, সেই দিন বুঝবে যেদিন চাকরিটা পড়ে চাকরিটা পেয়ে যাবে, শর্ট লিস্টেড ফর এই ইউ আর প্রভিশনালি সিলেক্টেড ফর ডাব্লিউবি কনস্টেবল, যখন এইগুলো লেখা আসবে তখন বুঝবে কতটা আনন্দ দাদার কথা। সেই দিন মনে আশা করি থাকবে, কিন্তু কিছুদিন পরে হয়তো ভুলেও যেতে পারো, সে ভুলেও কোনো আমার ক্ষতি নেই, কিন্তু চাকরি পাবে সেদিন তো মনে পাবে। বুঝতে পারছো আমার কথা? এখানে ম্যাক্সিমাম ছেলে তোমাদের বলছি, দেখো তোমরা রয়েছে তো অন রেকর্ড, ম্যাক্সিমাম ছেলে তোমরা চাকরি পাওয়ার পরে এই দাদার কথা ভুলে যাবে, ম্যাক্সিমাম। দেখো দাদা বলবো না দাদা। এই অনেকে বলে এরকম, আমি নিজে হাতে একজনকে মানুষ পেয়েছিলাম, সে ভুলে গেল, আর তোমাদের কি বলবো। চলো।